প্রথমে আমি দেখাই যে আমি ফাইল ফোল্ডারগুলো কিভাবে অর্গানাইজ করেছি। তো এখানে 11 নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরেই মূলত আমি অটো লোডিংয়ের কাজটা করব। আর এই ফোল্ডারের ভিতরে যে app.php ফাইল ক্রিয়েট করা আছে এখানে মূলত আমি অটো লোডিংটা করব। ওকে, আপনি যে কোনো নামে ফাইল খুলতে পারেন, index.php নামে ফাইল খুলতে পারেন, কোনো প্রবলেম না। আচ্ছা, তো এই ফোল্ডারের ভিতরে src নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আমি 3টা ফোল্ডার ক্রিয়েট করেছি। আর প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে PHP ফাইলগুলো রেখেছি। এখানে যেমন আছে ABC, মডেলের ভিতরে ABC, ইউটিলসের ভিতরেই AB, 2টা ফাইল আছে। তো ফাইলের নামগুলো সেম রেখেছি কারণ শেখার জন্য এটা খুব জরুরি। এজন্যই আমি সেম নামে ফাইলগুলো ক্রিয়েট করেছি এবং সেম নামেই ক্লাসগুলো ক্রিয়েট করেছি। ফাইলগুলো যদি আমি ওপেন করি, যেমন কন্ট্রোলার, এই ফোল্ডারের ভিতরে 3টা ফাইল আমি ওপেন করেছি। এখানে দেখেন নেম স্পেসগুলো আমি কিন্তু সেম রেখেছি 3টাতেই। আবার মডেল, এই ফোল্ডারের ভিতরকার ফাইলগুলো যদি ওপেন করি, এখানেও দেখেন যে মাই অ্যাপ মডেল, এই নেম স্পেসটা ডিক্লেয়ার করেছি। তারপরে আবার ইউটিলস, এর ভিতরে 2টা ফাইল আছে, এখানে মাই অ্যাপ ইউটিলস। তার মানে হয়তো বুঝতে পারছেন যে কন্ট্রোলার ভিতরে যে ফাইলগুলো আছে এবং আমি যদি আরও ফাইল ক্রিয়েট করি তাহলে কন্ট্রোলারের ভিতরে প্রত্যেকটা ফাইলের নেম স্পেস আমি সেম রাখবো, মডেল, ইউটিলস, এইভাবে। এগুলো দেখানোর কারণ হলো যখন একটা অ্যাপ্লিকেশন আমরা বানাই বা আপনি বানাবেন, বা কোনো বানানো অ্যাপ্লিকেশন যখন আপনি স্টাডি করবেন, দেখবেন যে এইভাবে নেম স্পেস দিয়ে এইভাবে গ্রুপ ওয়াইজ সেপারেট করা আছে। এর কারণ হলো যেন একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের নাম মিলে যাওয়ার পরেও যেন কনফ্লিক্ট না করে, এই কারণে। ওকে, তো এইভাবেই নেম স্পেসগুলো ডিক্লেয়ার করা উচিত। আর এখানে মাই অ্যাপ আমি এখানে লিখে রেখেছি, এটা ধরেন একটা স্যাম্পল। ওকে, মনে করেন আমার অ্যাপ্লিকেশনের নাম হলো এটা। তো যেখানে যেখানে আমি নেম স্পেস ডিক্লেয়ার করব তার আগে এটাকে এলিয়াস হিসেবে রাখব। আচ্ছা, আমি এখন app.php ফাইলটা ওপেন করছি। এখন app.php-তে যদি আমি এই যে কন্ট্রোলার, মডেল, ইউটিলস, এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে এগুলোর সাথে কাজ করতে চাই, তাহলে কিন্তু এই ফাইলগুলোকে আগে ইনক্লুড করে নিতে হবে, লোড করে নিতে হবে, তাই না? না হলে তো আর কাজ করতে পারবো না। তো আমরা যদি লোড করতে চাই, টোটালি 8টা ফাইল আছে, তাহলে কিভাবে লোড করতে হবে? যে রিকোয়ার বা ইনক্লুড বা রিকোয়ার ওয়ান্স বা ইনক্লুড ওয়ান্স, এইসব কিওয়ার্ডগুলো ইউজ করে ফাইলগুলো লোড করতে হবে। এখানে আমার ফাইলগুলো আছে হলো src নামে একটা ফোল্ডার ভিতরে, কন্ট্রোলারের ভিতরে আছে কিছু ফাইল, তারপরে আছে b.php, তারপরে আছে c.php। তো এইভাবে আমাদেরকে ফাইলগুলো লোড করে নিতে হবে ম্যানুয়ালি, যদি আমরা করতে চাই একটা একটা করে। তো এখন চিন্তা করেন তো, ধরেন একটা অ্যাপ্লিকেশনে 100 ফাইল, 500 কিংবা 1000-এর উপরে ফাইল আছে। তো ওই ফাইলগুলোকে একটা একটা করে লোড করা, এটা কি কম সময়ের ব্যাপার? আর এটা তো খুবই বিরক্তিকর একটা কাজ, তাই না? তো এই সমস্যার সমাধানের জন্য PHP আমাদেরকে অটো লোডের সিস্টেম করে দিয়েছে, সেটাকে আমরা ইউজ করতে পারি। আমি আপাতত একটা রেখে কমেন্ট করে রাখি। তো সেটা কীভাবে? PHP-তে একটা বিল্ট ইন ফাংশন আছে, ফাংশনটার নাম হলো, 2টা আন্ডারস্কোর ইউজ করতে হবে, অটো লোড। এখানে একটা প্যারামিটার দিতে হবে, আমি যেমন দিলাম ক্লাস। যে কোনো প্যারামিটার দিলে
আমরা যখন একটা ক্লাসের ইনস্ট্যান্সিয়েট ক্রিয়েট করব তখন সেই ক্লাস নেমটা এখানে চলে আসবে। কিন্তু এই বিল্ট ইন ফাংশনটা আমরা ইউজ করব না, কারণ পিএইচপি স্ট্রংলি রিকমেন্ড করে এই ফাংশনটা ইউজ না করে, মূলত এটা ডেপ্রিকেটেড। এর পরিবর্তে পিএইচপি আমাদেরকে আর একটা ফাংশন দিয়েছে, সেই ফাংশনটার নাম হলো এসপিএল অটোলোড রেজিস্টার। এই ফাংশনটা অ্যাড করে কি করতে হবে, এখানে কলব্যাক, এখানে আমরা ডাইরেক্ট একটা অ্যানোনিমাস ফাংশন ক্রিয়েট করতে পারি অথবা একটা ফাংশনকে কলব্যাক করতে পারি। যেমন আমি যদি এখানে একটা অ্যানোনিমাস ফাংশন তৈরি করি, অ্যানোনিমাস ফাংশন মানে তো বুঝতেই পারছেন, ফাংশনের কোনো নাম থাকবে না। এই যে প্যারামিটার এটা আছে, এই প্যারামিটারের মাধ্যমে আমরা ক্লাসগুলো পাবো। এখন ক্লাসগুলো কখন আসবে সেটাই হলো জানার বিষয়। আর এইটা জানতে হলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে খুব ক্লিয়ারলি, যে এই ফাংশনটা বা এর আগে যেই অটোলোড বিল্ট ইন ফাংশনটা দেখালাম, এই ফাংশন দুইটা মূলত কাজ করে কিভাবে, এটা প্রথমে জানতে হবে। ওকে, এখানে আমি একটা লিস্ট করে রেখেছি। এই ফাংশনটা তখনই কাজ করবে যখন একটা ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা হবে, একটা ক্লাসের স্ট্যাটিক মেথডকে কল করা হবে, একটা ক্লাসের স্ট্যাটিক প্রপার্টিকে কল করা হবে, একটা ক্লাসকে যখন চেক করা হবে, একটা ইন্টারফেসকে যখন চেক করা হবে, একটা ট্রিয়েটকে যখন চেক করা হবে সেটা আছে কি না, একটা ক্লাসকে যখন ইনহেরিট করা হবে, একটা ইন্টারফেসকে যখন ইমপ্লিমেন্ট করা হবে, একটা ট্রিয়েটকে যখন ইউজ করা হবে, আবার যখন আমরা ট্রাই ক্যাচ ইউজ করি, ক্যাচের ভিতরে আমরা তো এক্সেপশন অ্যাড করি, তখন আবার আমরা যখন ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে একটা ক্লাস ইউজ করব, তখন আবার একটা ফাংশনের রিটার্ন যে টাইপটা আছে সেখানে যখন আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করব, তখন এই ঘটনাগুলো যখন ঘটবে তখন এই ফাংশনটা ট্রিগার হবে। তো যেমন একটা ক্লাসকে যদি ইনস্ট্যান্সিয়েট করি, ইনস্ট্যান্সিয়েট করলেই কি ফাংশনটা কাজ করবে? না, চলেন আমরা একটু দেখি। আমি এই ক্লাসটাকে এখানে ইনস্ট্যান্সিয়েট করি। তো এখানে কিন্তু আমি মাই অ্যাপ এখানে এলিয়াস হিসেবে ইউজ করি না, কারণ এখানে আমার নেম স্পেস মাই অ্যাপ অলরেডি আছে। এখন দেখি আমরা ব্রাউজারে, এই যে এখানে আমরা যে ভার্ডামটা ইউজ করেছি এটা কিন্তু এখানে এসছে। আর এই যে ফেটাল ইরোরটা আছে, এই ইরোরটা মূলত এই ক্লাসটা পায় নাই, মানে এই ফাইলটা যেহেতু লোড হয় নাই এই জন্যই মূলত ওই এররটা এসছে। তো একটা জিনিস তো আমরা ক্লিয়ার, যে এই যে এই ভার্ডামটা কিন্তু কাজ করছে, তার মানে এই ফাংশনটা কিন্তু কাজ করছে, এই ফাংশনটা ট্রিগার হয়েছে। বাট এখন যদি আমি ফাইলটা এখানে লোড করি, লোড করলাম, দেখেন এখন কি হলো, এখন হলো ওই যে আমরা যে ক্লাসটা এখানে ইনস্ট্যান্সিয়েট করেছি সেটার কনস্ট্রাক্ট মেথডে সেই কোড এখানে শো হচ্ছে। তার মানে এই ভার্ডামটা কিন্তু এখন আর নাই, ভার্ডাম এটা কাজ করছে না, তার মানে এই ফাংশনটা আর ট্রিগার হয় নাই। তো এটাই মূলত আমি বোঝাতে চাচ্ছিলাম, যে যেহেতু ফাইলটা লোড হয়ে গেছে এবং ক্লাসটা পাচ্ছে, এই জন্যই ফাংশনটা ট্রিগার হয় নাই। যদি ফাইলটা না থাকতো, লোড না হতো, আর এই ক্লাসটা যদি না পেত, তখন এই ফাংশনটা ট্রিগার হতো এরকম। তো এই ক্লাসের যে ইনস্ট্যান্সিয়েট এটা যদি না থাকে এখানে, তার মানে কি, তার মানে এই যে পুরো ব্ল্যাঙ্ক, এটা কাজ করবে না। ওকে, তো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। আরেকবার দেখি যে ভার্ডাম্পে এখানে অ্যাকচুয়ালি কি আসছে, যে এখানে দেখেন যে নেম স্পেসটা এখানে এসছে। কোন নেম স্পেস? এই যে এখানে
যেটা আছে এই নেম স্পেস আর এই যে ক্লাস, এইটা আমরা পাচ্ছি হলো এখানে। এখন এটার মাধ্যমে আমরা ফাইল লোড করব কিভাবে, এটা হলো কথা, তাই না? তো এই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু জানলাম যে ক্লাসটা আমরা পাচ্ছি। এখন আমরা ফাইল লোড করব। ফাইল লোড করতে গেলে আমরা যেটা করব সেটা হলো ফাইলকে লোড করবে এইভাবে ম্যানুয়ালি না। ফাইলটা আছে কোথায় দেখেন, ফাইলটা আছে হলো এসআরসি ফোল্ডার কন্ট্রোলার, তার ভিতরে ফাইলটা আছে। কিন্তু আর ক্লাসে আমরা কি পাচ্ছি, ক্লাসে পাচ্ছি হলো মাই অ্যাপ কন্ট্রোলার, তারপরে এ। তো কন্ট্রোলার এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর আগে কিন্তু মাই অ্যাপটা রয়ে গেছে। তো এটাকে তো আমাকে রিমুভ করতে হবে, তাহলে কিন্তু আমি কন্ট্রোলার এ এটা পাবো। দেন ডট পিএইচপি অ্যাড করে দিলেই কিন্তু আমি ফাইলের লোকেশনটা পেয়ে যাচ্ছি। তো সেটাই আমরা করি, চলেন। তো প্রথমে আমি যেটা করব, একটা ভেরিয়েবল নিলাম, তারপরে আমি এইটুকুকে ডাইনামিক করব। তো এইটুকুতে যেহেতু মাই অ্যাপ চলে আসছে, এটাকে রিমুভ করব। মাই অ্যাপকে রিমুভ করতে হলে আর একটা পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো নেম স্পেস যে কনস্ট এটা আছে, এটার মাধ্যমে আমরা এই যে কারেন্ট যে নেম স্পেস আছে, কারেন্ট নেম স্পেস বলতে এটা আমরা এটার মাধ্যমে পাবো। তো আমি একটা কাজ করি, এখানে নেম স্পেসটার লেংথ নিয়ে নিই, ধরেন এলিএন দিলাম। str লেন নামে একটা বিল্ট ইন ফাংশন আছে নেম স্পেস, তার মানে এই নেম স্পেসের লেংথ কয়টা স্ট্রিং সেটা আমি পাবো ইন্টিজার ভ্যালুতে। আমি চাইলে দেখতে পারি এখানে কয়টা আছে, 5টা ক্যারেক্টার আছে, 5 পাচ্ছি। তারপরে আমি কি করব, আমি হলো এই ক্লাস থেকে ওই যে মাই অ্যাপ যেটা আসছিল ওইটা আমি রিমুভ করে দেব। আমি এখানে দিলাম রিলেটিভ ক্লাস নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন সাবস্টিয়ার মানে এটা হলো একটা বিল্ট ইন ফাংশন পিএইচপির। এই ফাংশনের মাধ্যমে আমরা যেটা করতে পারি যে একটা স্ট্রিংকে রিমুভ করে দিতে পারে। কতটুকু রিমুভ করব, প্রথমে স্ট্রিংটা দেব, স্ট্রিং কোনটা, ক্লাস, ইন্টিজার ভ্যালু দিতে হবে। কয়টা ক্যারেক্টার রিমুভ হবে, একদম শুরু থেকে। হ্যাঁ, এখন দেখি রিলেটিভ ক্লাসে আমরা কি পাচ্ছি। এই যে দেখেন মাই অ্যাপ, ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে, আর থাকলে হলো যে ব্যাকস্ল্যাশ এটা, তো এটাও আমি রিমুভ করে দিতে পারি। স্ট্রিং রিপ্লেস str রিপ্লেস এই ফাংশনের মাধ্যমে এই ব্যাকস্ল্যাশটাকে রিমুভ করতে হবে, তাই না? তো ব্যাকস্ল্যাশ যদি আমি এইভাবে দিই, দেখেন এই ব্যাকস্ল্যাশের এখান থেকে শুরু করে একেবারে সব এরর, কারণ এর একটা স্পেশাল মিনিং আছে। তো এটাকে আমাদের স্কিপ করতে হবে। স্কিপ করার জন্য, স্কিপ বলতে আমরা স্কেপ করব, স্কেপ করার জন্য আর একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। এই ব্যাকস্ল্যাশের মাধ্যমে স্কেপ হয়ে যাচ্ছে, তার মানে এই ব্যাকস্ল্যাশের আর স্পেশাল মিনিং নেই, এটা একেবারে পিওর ব্যাকস্ল্যাশ। ওকে, আচ্ছা। তারপরে সার্চ করবে, এটা দিয়ে কী রিপ্লেস করবে, রিপ্লেস করব হলো আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে রিপ্লেস করলাম। কোথা থেকে সে ভ্যালুটা দিতে হবে, সেটা হলো রিলেটিভ ক্লাস থেকে, তাই না? এটা তো আমি তারপরেও দেখি কি পাচ্ছি। এই যে এখন এটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এই যে বেস ডির
এটার সাথে এটা কম্বাইন করে দিই তাহলে কি হয় দেখেন এই যে আমাদের এখানে এটা দরকার নাই। তাহলে দেখেন ফোল্ডারের যে লোকেশনটা সেটা ঠিক আছে কিনা। 11 ফোল্ডার ভিতরে এসআরসি, তারপরে কন্ট্রোলার, তারপর হলো এ, এবং এখন শুধু আমার একটা .php ইউজ করতে হবে এখানে, .php, তাহলেই হবে। তো এখানে আমি বেস ডিরেক্টরিটা এখানে অ্যাড করে দিলেও হবে। এখন দেখি এই যে এখন ফুল ফাইল পাথটা পেয়ে গেছি আমরা। এবার আমি জাস্ট এটাকে আমি ভেরিয়েবলটা চেঞ্জ করে ফাইল নাম দিলাম। এখন আমি চেক করব যে ইফ, চেক করতে হবে, চেক না করে এটা ফাইলকে ইনক্লুড করা ঠিক হবে না। যদি ফাইলটা থাকে তাহলে রিকোয়ার দিয়ে ফাইল লোড হবে এখানে ফাইলটা। এটুকু দরকার নাই, এটুকু রিমুভ করে দিয়ে এগুলা। এখন দেখি এই যে দেখেন হয়ে গেল। তারপরে ধরেন আমি আরও ইউজ করি, আবার ধরেন এখানে আমি বি তারপরে সি ইউজ করলাম, দেখেন এই যে এ বি সি তিনটা এসছে। তারপরে যেমন আমি আরও কিছু এক্সাম্পল দেখাই, যদি কোনো স্ট্যাটিক মেথড কোথাও থাকে, ধরেন আমি একটা স্ট্যাটিক মেথড আমি এখানেই, না এটা না, আমি অন্য কোনো ক্লাসে ক্রিয়েট করি তাহলে ভালো হবে। ধরেন এখানে আমি একটা স্ট্যাটিক মেথড ক্রিয়েট করব, হাই এটুকুই লেখে, হাই ফাংশন এটা দিতে হবে। এখন আমি যদি ওই স্ট্যাটিক মেথডকে কল করি ইউটিলসের এ, স্ট্যাটিক মেথডে আমরা জানি যে দুইটা কলম দিতে হবে, দিয়ে হাই, এই যে দেখেন আমি জাস্ট এই মেথডটাকে কল করলাম, এগুলোকে এই যে এই ক্লাসগুলোকে এখানে ইনস্ট্যান্সিয়েট করে দিলাম, আমার কিন্তু ম্যানুয়ালি ফাইল লোড করা লাগে নাই, অটোমেটিক্যালি এই যে এখানে যেইভাবে আমি ক্রিয়েট করেছি ফাইলগুলো অটোমেটিক্যালি লোড হয়ে গেছে। এখানে আর একটা জিনিস খেয়াল করেন যে আমরা নেম স্পেসগুলো কিন্তু এইভাবে নিয়েছি, তো সেই হিসেবে কন্ট্রোলারের ফোল্ডারের নাম বা মডেল ফোল্ডারের নাম মিলিয়ে এগুলো ক্রিয়েট করা উচিত। যেমন ফাইলের নেম ক্যাপিটাল, ক্লাস কিন্তু ক্যাপিটাল, কাজ করছে। আবার আমি যদি ফাইলের নেম স্মল ক্যারেক্টারে দিই তাও কোনো প্রবলেম নাই, কিন্তু এইভাবে দেওয়া উচিত না। যদিও উইন্ডোজে কোনো প্রবলেম নাই, কিন্তু এটা সম্ভবত লিনাক্স সিস্টেমে যখন যাবে, সাধারণত ওয়েব হোস্টিংগুলোর ম্যাক্সিমামই লিনাক্সে হয়, তো সেখানে হয়তো প্রবলেম হবে, কারণ এই লিনাক্সে ফাইল নেমের এটাও কিন্তু কেস সেন্সিটিভ। ওকে, তো এখানে হয় একেবারে মিলিয়ে ফাইল ফোল্ডারের নাম দিতে হবে, অথবা আমরা যেটা করতে পারি যে আমরা এগুলো রিপ্লেস করে দিতে পারি লোয়ার কেসে, যদি আমাদের ফাইল ফোল্ডার নামগুলো লোয়ার কেসে রাখি। আবার অনেক সময় আমরা হাইফেন ইউজ করি, ধরেন একটা ফাইলের নাম হলো এরকম মাই ক্লাস, এরকম দিলাম, ক্লাসের নাম যদি এইভাবেই থাকে সমস্যা নাই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা এইভাবে ড্যাশ
বা হাইফেন এভাবে দিয়ে রাখি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কাজ করা লাগবে। ফাইলের নাম যদি এরকম হয় তাহলে ক্লাসের নামটা সেখানে আমাদের এরকম হতে হবে, my_class। এরকম হলে কি হবে যে আমরা এই আন্ডারস্কোরকে হাইফেন দিয়ে রিপ্লেস করতে পারবো এবং ক্যাপিটাল কেসগুলোকে সব লোয়ার কেসে কনভার্ট করতে পারবো। এইভাবে আমাদের রিকমেন্ড না, এইভাবে করা উচিত না। আপনি যদি ল্যারাভেল বা পিএইচপির অন্যান্য ফ্রেমওয়ার্ক দেখেন সেখানে দেখবেন যে ক্লাস নেম, ফাইলের নেম সব সেমই হয়, একই রকম হয়। তো এইভাবেই করা উচিত। ওকে, তো আমি একটা পদ্ধতি দেখালাম ম্যানুয়ালি, নিজে কোড করে দেখালাম। এখন আমি PSR4 ইউজ করব এবং এরপরে কম্পোজার দিয়ে কিভাবে অটোলোড তৈরি করা যায় সেটা দেখব। তো চলেন আমরা এখন সার্চ করি PSR4 অটোলোড। এখানে গেলে আপনি এখানে এগুলো পড়বেন জানার জন্য কিভাবে নেম স্পেসগুলো কিভাবে দিতে হবে না হবে এগুলো নিয়ম দেওয়া আছে। একেবারে শেষের দিকে গেলে এক্সাম্পল ফাইল একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে যাবেন। এটা হলো আপনার গিটহাবের লিঙ্ক। এখান থেকে ধরেন আমি কোডটা কপি করে নিলাম। সাধারণত আমরা একটা আলাদা ফাইলে রাখি। ধরেন আমি ফাইলটা বানালাম অটো লোডার, এই নামে দিলাম। কোডগুলো এখানে রাখলাম। এখানে আমার বেশি কিছু করা লাগবে না, জাস্ট প্রিফিক্স মানে ওই যে আমি এলিয়াস যেটা ইউজ করেছি, এলিয়াস বলতে যেখানে যেখানে নেম স্পেস অ্যাড করেছি ওই এলিয়াসটা কিন্তু আমি অ্যাড করেছি। এইটাই জাস্ট এখানে রিপ্লেস করে দিতে হবে। আর ফোল্ডার, আমার ফোল্ডার মানে এসআরসি ফোল্ডারের ভিতরে ক্লাসের ফাইলগুলো সব আছে। ভিতরে যে ইনার ফোল্ডারগুলো এগুলো নিয়ে কোনো টেনশন নাই, এগুলো অটোমেটিক পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এখানে যে কোডগুলো আছে এর ভিতরে বোঝার কিছু আছে কিনা। আচ্ছা, এখানে ওই প্রিফিক্স মানে এটা আর কি, এটা এখানে লেংথ নিচ্ছে। তারপরে এটা একটা বিল্ট ইন ফাংশন, এটা দিয়ে মূলত কম্পেয়ার করবে যে এই প্রিফিক্স ক্লাসের ভিতরে আছে কিনা। যদি না থাকে, যদি ম্যাচ না করে তাহলে অটোলোডার স্কিপ করবে, স্কিপ করে নেক্সট আরেকটা অটোলোডারকে সুযোগ করে দিবে। তো বাকিটুকু তো বুঝতে পারছেন। তো যেটা করবেন যে আপনি যদি ম্যানুয়ালি করতে চান কম্পোজার ইউজ না করে তাহলে এই কোডটা পুরো কোডটা কপি করে নেবেন, নিয়ে আলাদা ফাইলে রাখবেন, রেখে জাস্ট আপনার প্রিফিক্সটা ঠিক করে দেবেন আর সোর্স ফোল্ডার সেই ফোল্ডারটা এখানে ঠিক করে দেবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক কাজ করছে। আর যেটা করতে হবে শুধুমাত্র এখানে ফাইলটাকে লোড করে দিতে হবে। এগুলো আমি এখান থেকে রিমুভ করে দিই, জাস্ট রিকোয়ার অটোলোডারটাকে লোড করতে হবে। যেহেতু আমার অটোলোডার ফাইলটা ফোল্ডারের রুটে আছে আমি এইভাবে লোড করলাম। এখন দেখি, এই যে দেখেন কোনো সমস্যা নাই। আমি যে অটোলোডারটা ক্রিয়েট করেছিলাম ওটা মূলত বোঝালাম আর কি কোডগুলো ক্রিয়েট করে। বাট আপনি যখন ইউজ করবেন তখন এই যে এখানে যে কোডগুলো আছে এখানে কোনো কিছু বাদ নাই, সব রকম চেক টেক করা আছে। এই কোডগুলো ইউজ করবেন, দেন আপনি ফাইলটা লোড করবেন, তারপরে কাজ শুরু করে দেবেন। এবার আমি দেখাবো কম্পোজারের মাধ্যমে কিভাবে অটোলোডার ইউজ করবেন। এটা আমি কমেন্ট করে রাখলাম। আমি জাস্ট কম্পোজারটা আমি আমার এই ফোল্ডারের রুটে ইনস্টল করব। কম্পোজার আপনার অপারেটিং সিস্টেমে ইনস্টল করা থাকতে হবে। এগুলো আপনি পাবেন ইউটিউবে, ভিডিও পাবেন কিভাবে করতে হয়। জাস্ট এখানে কম্পোজার ইনিট এটা লিখবেন। এখানে কিছু ওই যে প্যাকেজের নাম টাম দিতে বলবে, এগুলো জাস্ট এন্টার প্রেস করে করে এগুলো স্কিপ করে দিলেই হবে। এখন লাস্ট এখানে জেনারেট হবে এবার ফাইলটা। আমি
জেনারেট করলাম। দেখেন এখানে আমার কম্পোজার ডট জেসন ফাইলটা আছে আর ভেন্ডর নামে একটা ফোল্ডার আসছে। ভেন্ডরের ভিতরে একেবারে ভেন্ডরের রুটে অটোলোড ডট পিএইচপি আছে আর কম্পোজারের ভিতরে আর অন্যান্য যেসব ফাইলগুলো দরকার সেগুলো আছে। তো এইগুলো আমাদের এইগুলো দেখার বিষয় নাই, এখানে যা আছে এইভাবেই থাকবে। আমরা দেখব হলো কম্পোজার ডট জেসন এই ফাইলটা। এই ফাইলেই মূলত আমাদেরকে কাজ করতে হবে। আমাদের মূলত এখানে ঠিক করতে হবে ওই যে দেখালাম প্রিফিক্স, ওই প্রিফিক্সটা আমার এখানে আনতে হবে। সেটা হলো মাই অ্যাপ আর সোর্স ফোল্ডার, এটা ঠিক আছে, এটা আমার চেঞ্জ করা লাগবে না। আর এখানে এইগুলো আমি চেঞ্জ করলাম না, এখানে যা আছে এইভাবে থাক। আমার মূল কাজ হলো এইটুকু, এই যে অটোলোডের এই অংশটুকু। এখন এই যে আমি এডিট করলাম না, এডিট করলেই কিন্তু হবে না। এখানে আমার যেটা করতে হবে সেটা হলো কম্পোজার ডাম্প অটোলোড, এই কমান্ডটা রান করতে হবে। এন্টার প্রেস করলাম, রান হয়ে গেল। এখন কাজ করবে। মনে রাখবেন আপনি যখন কম্পোজারের মাধ্যমে অটোলোড এটা করতে যাবেন, আপনি যখনই এই ফাইলটা আপডেট করবেন কম্পোজার ডট জেসনকে, অটোলোডের এই পার্টটাকে, তখন কিন্তু আপনাকে অবশ্যই কম্পোজার ডাম্প অটোলোড এই কমান্ডটা রান করতে হবে। না হলে কিন্তু আপনি এখানে যাই আপডেট করবেন কোনো কাজ হবে না। হ্যাঁ, আচ্ছা, আমি এখন আবার আগের ফাইলে ফিরে যাই, আমাদের মেইন ফাইলে। এখানে আমি যেটা করব এখন এই যে অটোলোড এই ফাইলটাকে আমাকে হলো এখানে ইনক্লুড করতে হবে। এখন দেখি যে আমার কোডগুলো কাজ করছে কিনা। এই যে দেখেন সব কাজ করছে। এখন ধরেন আমি ইউটিলসের ধরেন বি ক্লাসটাকে এখানে আনলাম, দেখি লোড হয় কিনা। এই যে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কয়টা পদ্ধতি পপুলার সেগুলো আমি দেখালাম। নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন সবাই।